রাজস্থানের কথা ভেবে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে রাজা মহারাজা, রাজপ্রাসাদ, কেল্লা, উট আর মরুভূমি। ভারতের সর্ববৃহৎ রাজ্য এই রাজস্থান। তার প্রধান প্রধান শহরগুলির সঙ্গে আমাদের এই বাংলার সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে। কিন্তু কোথায় যাবেন আপনি? এই রাজস্থান জুড়েই যে রয়েছে অসংখ্য দ্রষ্টব্য স্থান। চলুন প্রথমেই আমরা ঠিক করি কোথায় কোথায় যাব। রাজস্থানের প্রধান প্রধান আকর্ষণের মধ্য থেকে বেছে নিয়ে বানিয়ে ফেলি আমাদের ভ্রমণ পরিকল্পনা। আমরা এবার রাজস্থানের মরু অঞ্চল বা ডেজার্ট পার্টটা ভ্রমণ করে নিই। আমাদের এই ভ্রমণ পরিকল্পনা বা ট্যুর প্ল্যানে থাকবে বিকানিরের জুনাগড় ফোর্ট ও করণী মাতা মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা, যোধপুর শহরের মেহরানগড় ফোর্ট, জয়পুরের অম্বর ফোর্ট, হাওয়ামহল ও জলমহল, আজমিরের আজমির শরীফ, পুষ্করের ব্রহ্ম মন্দির, এছাড়াও অসংখ্য স্পট। চলুন এবার শুরু করি আমাদের রাজস্থানের ডেজার্ট পার্ট বা মরু সার্কিটের ট্যুর প্ল্যানের এই ভিডিওটা। আগেই বলেছি এই রাজ্য থেকে বেশ কটা ট্রেন আছে রাজস্থান যাবার। আপনারা এই ট্যুর শুরু করুন রাজস্থানের একদম পশ্চিম দিক থেকে, বিকানির থেকে। আপনারা এই ট্যুরটা জয়পুর থেকেও শুরু করতে পারেন, তবে আমার মনে হয় বিকানির থেকে শুরু করা ভালো এবং জয়পুরের দিকে এসে শেষ করলেই ভালো হয়। সেটা কেন তা কিছুটা পরেই বলছি। সরাসরি বিকানির যাওয়ার ট্রেনগুলির সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্যুরের প্রথম দিন ভোরবেলায় নামুন বিকানির স্টেশন। বেশ সাজানো গোছানো স্টেশন। যদি আপনার হোটেল বুকিং না থাকে তাহলে স্টেশনের বাইরে সোজা এগিয়ে গেলেই পাবেন বেশ কিছু হোটেল। নিয়ে নিন একটা ঘর। শহরের অন্য এলাকায় হোটেল নিতে পারেন, কিন্তু তবে অটো করে যেতে হবে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু জিরিয়ে নিন। ট্রেন জার্নির ক্লান্তি একটু দূর হলে বেরিয়ে পড়ুন বিকানিরের প্রধান আকর্ষণ জুনাগড় ফোর্টের দিকে। বেশ কিছুটা সময় নিয়ে আসুন ফোর্ট দেখতে। টিকিট কেটে একটু অপেক্ষা করতে হবে। কিছু সংখ্যক পর্যটক এলে, একটা ছোট্ট দল হলে একজন গাইড আপনাদের সমস্ত ফোর্টটা দেখিয়ে দেবে। এখানে জেনে রাখা ভালো যে রাজ পরিবারের প্রতিষ্ঠিত ট্রাস্ট এই ফোর্টটা দেখাশোনা করে ও সমস্ত কিছু পরিচালনা করে। এখানে একটা মিউজিয়ামও রয়েছে। জুনাগড় ফোর্ট দেখে ফিরে আসুন হোটেলে, বিশ্রাম নিন। ট্যুর প্রোগ্রামের দ্বিতীয় দিন সকালেই বেরিয়ে পড়ুন বিকানিরের অন্যান্য স্থান দেখতে। একটা অটো ভাড়া করে নিন। প্রথমেই চলে যান 1500 শতকের বানানো জৈন মন্দির বা লক্ষ্মীনাথ মন্দির। এটাকে ভান্ডারসা জৈন মন্দিরও বলে। কথিত আছে 40,000 কেজি ঘি দিয়ে এ মন্দির বানানো হয়। ভান্ডারসা জৈন মন্দির দেখে এবার এগিয়ে চলুন রামপুরিয়া হাভেলি দেখতে। রামপুরিয়া হাভেলি কে বিকানিরের গর্ব বলা হয়। 1500 শতকের রামপুরিয়া পরিবার এটা বানায়। এই রামপুরিয়া হাভেলির পাশেই 1920 সালে ভানওয়ারি লালজি রামপুরিয়া ভানওয়ারি ভবন বানান, যা আজকে বিখ্যাত হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এরপর বিকানিরের অলিগলির ভিতর দিয়ে যেতে যেতে আর ভুজিয়ার দোকান দেখতে দেখতে পৌঁছে যান লালগড় প্যালেস। এই প্যালেসটা 1902 সাল থেকে 1926 সালের মধ্যে রাজা গঙ্গা সিং বানান। দারুণ কারুকার্য করা পেল্লায় এই প্যালেস। লাল পাথরের এই প্যালেসকে দেখে মোহিত হয়ে যাবেন। তবে প্যালেসের একটা বড় অংশ লক্ষ্মী নিবাস নামে হোটেলের পরিণত করা হয়েছে।
এখানে একটু সময় কাটিয়ে চলুন পরবর্তী স্পটের দিকে। এবার আমাদের গন্তব্য হলো দেবীকুণ্ড। এই জায়গাটা শহরের কিছুটা বাইরে, বিকানির স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে। এখানে 15 শতক থেকে রাজ পরিবারের স্মৃতিসৌধ বা ছত্রী রয়েছে। এখানে 22 জন সতী ও একজন সৎ মানে পুরুষ সতীর ছত্রী রয়েছে। এরপর আমাদের যেতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যামেল রিসার্চ। এটাও শহরের বাইরে। এই ইনস্টিটিউটটা হলো ভারতবর্ষের একমাত্র প্রতিষ্ঠান যেখানে উট নিয়ে গবেষণা করা হয়। এখানে দেখতে ও জানতে পারবেন নানা প্রজাতির উটের সম্পর্কে। এখানে উটের দুধের চা, কফি, আইসক্রিম, দই পাবেন, দারুণ খেতে। আর এই ইনস্টিটিউটের ভিতরে আছে একটা রাজস্থানী হস্তশিল্পের বাজার। রিজনেবল দামে হস্তশিল্প সামগ্রী আপনি পাবেন এখানে। এইভাবে দেখে নিন বিকানির শহরের দ্রষ্টব্য স্থানগুলো। এবার ছেড়ে দিন অটো, লাঞ্চ করে নিন। এবার যেতে হবে শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে করণী মাতার মন্দির। তার জন্য আপনাকে নিতে হবে একটা 4 চাকা। করণী মাতার মন্দির 1530 সালে বানানো হয়। এই মন্দিরে কয়েক হাজার ইঁদুর বাস করে। এখানে বলে রাখা ভালো যে বাস ও ট্রেন আছে এখানে যাবার জন্য, তবে সময় কতটা আপনাকে সুযোগ দিচ্ছে তা দেখবেন, সেই অনুযায়ী আপনি পরিকল্পনা করুন। করণী মাতার মন্দির দেখে ফিরে আসুন হোটেলে। প্রথম দিনের ভ্রমণ শেষ, গুছিয়ে নিন ব্যাগ। ডিনার শেষে স্টেশনে চলুন। রাতে ট্রেন। আপনি এবার যাবেন জয়সলমীর, সোনারকেল্লা আর মুকুলের বাড়ি দেখতে। বিকানির থেকে জয়সলমীর যাওয়ার জন্য একটি মাত্র ট্রেন। রাত 11:20 ছেড়ে ভোর 5:15 পৌঁছয় জয়সলমীর স্টেশনে। আপনি বিকানির থেকে জয়সলমীর যেতে গাড়িতেও আপনি যেতে পারেন, তবে সেটা করতে হবে পরের দিন সকালবেলা, আর খরচটা বেশ খানিকটা বেশি হবে। তবে এই গাড়ি করে গেলে আপনি রাজস্থানের মরু অঞ্চলের একটা ঝলক দেখতে পাবেন। আপনাকে বেছে নিতে হবে সময় বাঁচাতে ট্রেন অথবা মরু অঞ্চলটাকে দিনের বেলা দেখবার জন্য গাড়ি। ধরে নিন আপনি ট্রেনেই যাচ্ছেন। ট্রেন আপনার জয়সলমীর স্টেশনে যখন পৌঁছাবে তখন বেশ অন্ধকার থাকবে, আর স্টেশনের পাশ থেকে দেখতে পারবেন আলোক উজ্জ্বল আমাদের প্রিয় সেই সোনারকেল্লা। আপনার যদি হোটেল বুকিং করা থাকে তো সমস্যা নেই, আপনি সোজাসুজি সেই হোটেলে চলে যান। আর যদি আপনার বুকিং না থাকে তাহলেও সমস্যা নেই, আপনি স্টেশনের বাইরে বেশ কিছু ভালো হোটেল রয়েছে, সেখান থেকে কোনো একটা বেছে নিন। আর যদি ভালো হয়, খুব ভালো হয়, আপনি জয়সলমীর ফোর্ট বা সোনারকেল্লার ভেতরে কোনো হোটেল বেছে না, তাহলে একটা রোমাঞ্চ অনুভব করবেন। জয়সলমীরের প্রধান আকর্ষণ যেমন সোনারকেল্লা, তেমনি আরেকটি হলো স্যাম বালিয়ারি বা সান ডিউন্স। জয়সলমীরের পাশেই রয়েছে মরুভূমি, সেটা দেখবার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি। তাই প্রথমেই হোটেলে এসে কথা বলে নিন ম্যানেজারের সাথে, প্যাকেজ ঠিক করে নিন। এই প্যাকেজে থাকবে হচ্ছে মরুভূমিতে টেন্টে থাকা, খাওয়া, রাজস্থানী ফোক ডান্স, মরুভূমিতে জিপ রাইড এবং উট রাইড নিয়ে একটা প্যাকেজ আপনাকে বলবে। মাথা পিছু আপনার কস্ট নির্ণয় করা হবে এবং আপনাকে যথারীতি বার্গেন করে নিয়ে এটা ফিক্সড করে নিন। যাওয়ার পথে আপনাকে ওরা একটা গ্রাম দেখাবে, সেটার নাম কুলধারা, একটা পরিত্যক্ত গ্রাম। 300 বছরেরও কিছু আগে এই কুলধারা ও তার আশেপাশে 85টা গ্রামে বাস ছিল পলিওয়াল ব্রাহ্মণদের। একদিন হঠাৎ রাতারাতি এই গ্রাম ছেড়ে পলিওয়াল ব্রাহ্মণরা কোথায় চলে গেলেন
কুলধারা সহ গ্রামগুলি পড়ে রইল মানুষ শূন্য হয়ে। কেন এমন হলো? কোথায় গেলেন তারা? কেনই বা গেলেন তারা নিজেদের বসত বাটি আর গ্রাম ছেড়ে? এরকম বহু প্রশ্ন রয়েছে কুলধারাকে ঘিরে। এই প্রশ্নগুলির কোনো নির্দিষ্ট ঐতিহাসিক উত্তর নেই। তার বদলে প্রচলিত আছে কিছু জনশ্রুতি ও কিছু অনুমান। কেউ কেউ বলে তদানীন্তন জয়সলমীরের রাজা তার মন্ত্রী সেলিম সিং এর নজরে পড়ে কুলধারা গ্রামের মুখিয়ার মেয়ের দিকে। 5টা বউ থাকার পরেও 6ষ্ঠ বউ হিসেবে পেতে চায় মুখিয়ার মেয়েকে সে। এটা কিছুতেই মেনে নিতে পারছিল না কুলধারা ও আশেপাশে গ্রামের অলিওয়াল ব্রাহ্মণরা। কিন্তু সেলিম সিং তো খুব শক্তিশালী, তাকে রোকা সম্ভব নয়। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঘর বাড়ি ও গ্রাম ছেড়ে রাতারাতি অজানা কোনো জায়গায় চলে যায় তারা। যাওয়ার আগে এলাকাটিকে অভিশপ্ত করে যায়। তারপর থেকে এই এলাকায় কেউ বাস করে না। রাতে নাকি এখানে ভৌতিক ব্যাপার স্যাপার হয়, তবে এই সবের কোনো প্রমাণ নেই। কুলধারাকে নিয়ে আর যা আছে তা হলো অনুমান। যেমন একটি হলো বড় ধরনের ভূমিকম্প, অনাহার বা মহামারীতে বহু মানুষ মারা যায় এলাকার। তারপর যারা বেঁচে ছিলেন তারা অন্য কোনো অজানা স্থানে চলে যায় ঘর বাড়ি গ্রাম ছেড়ে। এই হলো কুলধারার অদ্ভুত এক ইতিহাস। কুলধারা দেখে এরপর আপনি এগিয়ে চলুন ডেজার্ট ক্যাম্পের দিকে। প্রথমেই আপনাকে তিলক দিয়ে সম্বর্ধনা দিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে যাবে। বিশাল লাক্সারি টেন্ট, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এরপর একটু বেলা পড়লে হুড খোলা জিপে আপনাকে নিয়ে যাবে মরুভূমির ভেতরে। বিদ্যুৎ গতিতে মরুভূমির উপর দিয়ে এই জিপে করে যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনি পাবেন। এরপর আপনি ওখানে গিয়ে উটের পিঠে চাপতে পারবেন। তারপর ইচ্ছে হলে আপনি ডেজার্ট বাইকেও চাপতে পারেন। আবার কেউ কেউ আপনাকে এসে বলবে চলুন আমি পাকিস্তানের বর্ডার দেখিয়ে নিয়ে আসি উঠে চাপিয়ে। এদের পাল্লায় পড়বেন না, কারণ ওখান থেকে পাকিস্তান বর্ডার বহুদূর। তাই আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে সেটা সম্ভবই নয়। তাই এদের পাল্লায় পড়বেন না, একটু এড়িয়ে চলুন। বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট ওখানে রয়েছে, বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপর সূর্য ডোবাটা দেখুন। মরুভূমির বুকে লাল হয়ে যাওয়া সূর্য আপনাকে বিদায় জানিয়ে সেদিনকার মতো চলে যাবে। আপনি ফিরে আসুন টেন্টে। এবার আপনার জন্য অপেক্ষা করছে ওই রাজস্থানী ফোক ডান্স। প্রায় 1.5-2 ঘন্টা চলবে এই অনুষ্ঠান। বিভিন্ন ধরনের গানের সাথে রাজস্থানী নাচ, কিছুটা আধুনিকের ছোঁয়া রয়েছে সেই গানগুলির মধ্যে, তবে আপনি রাজস্থানী ফোকের একটা ঝলক দেখতে পাবেন এই রাতের অনুষ্ঠানে। তারপর বুফে সিস্টেমে রাজস্থানী খাবার, আর তারপর মরুভূমির বুকে আপনার রাত্রির বাস। এক দারুণ অভিজ্ঞতা। এইভাবে আপনার শেষ হবে 3য় দিনের ভ্রমণ। পরের দিন মানে 4র্থ দিন, আপনার ভ্রমণের 4র্থ দিন আপনি ফিরে আসুন হোটেলে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন জয়সলমীরের বাকি যেসব আকর্ষণ, কেল্লা, ইসার লেক, সিটি প্যালেস ও আরো অনেক কিছু জায়গা। একটা গাড়ি করে নিতে পারেন অথবা অটো দিয়ে বেরিয়ে পড়ুন। প্রথমেই যান গাদিসার লেকে। 1156 সালে রাজা জয়সাল এই লেকটা বানান। এরকম ধরনের একটা গল্প প্রচলিত আছে।
কোনো ঐতিহাসিক প্রমাণ নেই অবশ্য। তবে 1363 সালে গাদসি সিং ভাটি এটাকে সংস্কার করান। এই লেকটার চারিদিকে বেশ কিছু পুরনো মন্দির রয়েছে, দারুণ সুন্দর সেই মন্দিরগুলি। এখানে আপনি দেখতে পাবেন রাজস্থানী ফোক সং গেয়ে আপনার কাছে পয়সা চাইছে বা বসে রয়েছে কিছু মানুষজন, তারা গান করছেন। আর সবচেয়ে বেশ মজার ব্যাপার হলো এখানে রাজস্থানী পোশাক পরে ছবি তুলতে পারবেন আপনি। রাজস্থানী পোশাক এবং ছবি তোলা এবং তার একটা প্রিন্ট দিয়ে খুব কম পয়সায় আপনাকে এই ব্যবস্থাটা করে দেবে ওখানকার যারা ফটোগ্রাফার রয়েছে তারা। গাদ্দিসার লেকের আর একদিকে রয়েছে গ্যালারি। জলের মাঝখানে লেজার শো দিয়ে এই জয়সাল রাজার সময় থেকে একদম 47 সাল এবং তার পরবর্তীতে 71 সালের যুদ্ধ পর্যন্ত আপনি এই ইতিহাস পাবেন ওখানে জানতে। গাদিসারের লেকে কিছুটা সময় কাটিয়ে এবার আপনি যাবেন 1.5 কিলোমিটার দূরে প্রধান আকর্ষণ জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লাতে। এই সোনার কেল্লারও কথিত আছে যে রাজা জয়সাল এটাকে 1156 সালে প্রথম তৈরি করেন। আর এই জয়সালমীর ফোর্টের অনেক ইতিহাস রয়েছে। বহু বছর ধরে অনেক রাজা এটাকে দখল করেছে, পুনর্দখল করেছে, এরকম করে চলেছে ইতিহাস এবং জয়সালমীর ফোর্ট একটু একটু করে গড়ে উঠেছে। 1299 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি যখন এটাকে অবরোধ করে রাখে এবং তখনকার রাজা জিত সিং বুঝতে পারে যে তার পরাজয় নিশ্চিত, তখন ওই পরিবার এবং জয়সালমীরের মহিলারা, রাজপুত মহিলারা জহরবত পালন করেন। বেশ কয়েকশো মহিলা জহরবত পালন করে আত্মনিধন করেন। আসলে জয়সালমীর হলো পুরনো যে সিল্ক রুট, যেটা দিয়ে ভারতবর্ষের সঙ্গে আরব দুনিয়া যোগাযোগ থাকতো এবং এখান দিয়েই সমস্ত বাণিজ্য চলতো, তার একটা কেন্দ্র ছিল। তাই শয়ে বছর ধরে এই জয়সালমীর খুব একটা বর্ধিষ্ণু এলাকা হিসেবে পরিচিত ছিল সারা পৃথিবীর ব্যবসায়ী মহলে। কিন্তু ইংরেজ আমলে যখন বোম্বে পোর্ট তৈরি হলো এবং ব্যবসা বাণিজ্য একটা বড় অংশ বোম্বে পোর্ট দিয়ে, জাহাজ দিয়ে হতে শুরু করলো, তখন থেকে জয়সালমীরের এই আর্থিক গুরুত্ব কমতে শুরু করলো। পরবর্তীতে দেশভাগের পর সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে এই জয়সালমীর একটি ঐতিহাসিক জায়গা হিসেবেই থেকে গেল। আর এই জয়সালমীর ফোর্ট, যেটা আমাদের কাছে বাঙালির কাছে সোনার কেল্লা ভাবে পরিচিত, সোনার কেল্লার সিনেমার মধ্য দিয়ে মুকুলের বাড়ি খোঁজবার জন্য বাঙালিরা যান এই জয়সালমীর ফোর্টে। চলুন আমরা জয়সালমীর ফোর্টটাকে ভালো করে দেখি, আর দেখি মুকুলের বাড়ির বলে সত্যজিৎ রায় যেখানে শুটিং করেছিলেন। প্রথমে আপনি ফোর্টে এসে টিকিট কাটুন এবং দেখবেন ওখানে বেশ কয়েকজন গাইড রয়েছে পুরো ফোর্টটা দেখিয়ে দেওয়ার জন্য। তাদের সাথে কথা বলুন, তারা বিভিন্ন ধরনের রেট বলবে এবং কথা বলে বুঝে নিন কতটা বোঝে তারা এই ফোর্টের ইতিহাস, সেরকম একজনকে বেছে নিন। এর মধ্যে কয়েকজন আছেন যারা বাঙালি, নিতে পারেন তাদের কাউকে। এরপর ফোর্টটা দেখুন ভালো করে। এবার চলুন সেলিম সিং কা হাভেলি দেখতে। এই সেলিম সিং কা হাভেলি জয়সালমীর শহরের বাজার এলাকায় কেন্দ্রে অবস্থিত। সেলিম সিং কা হাভেলি 17 শতকে বানানো হয়। সেলিম সিং ছিলেন তখনকার প্রধানমন্ত্রী। সেলিম সিং এর নির্দেশে বানানো হয় এবং এত উঁচু এটা বানানো হয় যে জয়সালমীর ফোর্টের সমান সমান হয়ে যায় এবং এটা দেখার পর রাজা বিরক্ত হন এবং নির্দেশ দেন 2 তলা ভেঙে দিতে হবে বলে। তবে এই হাভেলির কারুকার্য আশ্চর্যজনক। আপনি এই পুরো বাড়িটাকে যে কোনো সময় ইচ্ছে করলে
টুকরো টুকরো ভাবে খুলে ফেলতে পারবেন। পাথরে একটা অংশের সাথে আর একটা অংশ কাপলিং সিস্টেমে যুক্ত করা রয়েছে। এমনকি এই বাড়ির যে 38টা ব্যালকনি রয়েছে সেখানে যে কাজগুলো করা রয়েছে সেই কাজগুলো প্রতিটিকে আপনি প্যাঁচ দিয়ে খুলে ফেলতে পারেন। এবার চলুন সিটি প্যালেসের দিকে। একটু সময় লাগবে এই সিটি প্যালেসটা দেখতে। সিটি প্যালেস হলো একটা বড় প্যালেস যেটার একটা বড় অংশকে হোটেলে পরিণত করা হয়েছে, আর বেশ পরিমাণে রাজাদের ব্যবহৃত জিনিসকে নিয়ে তৈরি করা হয়েছে একটা মিউজিয়াম। আছে অয়েল পেন্টিং, অস্ত্র এবং বিভিন্ন জিনিস। এটা বেশ কিছুক্ষণ ধরে দেখুন। দেখার পর সময় থাকলে চলে যান নাথমল কি হাভেলি, পাটওয়া কি হাভেলি, মন্দিরা প্যালেস বা জৈন টেম্পল। যদি আপনি এই জয়সলমীর প্রোগ্রামের একটা দিন বাড়িয়ে নিতে পারেন তাহলে দেখে নিন তানতমাটা মন্দির। সেটা পাকিস্তান বর্ডারে রয়েছে, বিএসএফ দ্বারা পরিচালিত। জয়সলমীর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। আর দেখে নিন ওয়ার মিউজিয়াম। এরপর আপনার গন্তব্য ব্লু সিটি বা সান সিটি যোধপুর। রাত্রিরে ট্রেন, ভোরবেলা নামবেন যোধপুর স্টেশনে। স্টেশনের কাছে কোনো হোটেল আপনারা এখানে বাঁচবেন না। স্টেশনের পাশে হোটেলগুলো তেমন ভালো নয়, একটু দূরে একটু খোঁজ খবর নিয়ে হোটেল বেছে নিন। আর বুকিং থাকলে তো কোনো কথাই নেই। চেকিং করুন, ব্রেকফাস্ট করুন, তারপর রাস্তায় এসে কোনো গাড়ি, 4 চাকা হতে পারে অথবা অটো, কথা বলে নিন, সারাদিনে চুক্তি করে নিন যোধপুর শহরের দ্রষ্টব্যগুলো দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমে চলে যান উমেদ ভবন। এই উমেদ ভবনের পিছনে একটা বড় সুন্দর ইতিহাস রয়েছে। 1920 সালের সময় এক দুর্ভিক্ষ নেমে এসেছিল এই যোধপুর এলাকাতে। তখন সেখানকার চাষিরা রাজাকে এসে বলেন যে আপনি ব্যবস্থা করুন আমাদের। তাদের অন্ন সংস্থান করবার জন্য, তাদের হাতে পয়সা তুলে দেওয়ার জন্য রাজা একটা পরিকল্পনা করেন। আর এই মানুষগুলো একটা কাজ পায়। সিং পরিকল্পনা করলেন যে এই মানুষগুলোকে তিনি কাজের ব্যবস্থা করবেন। তারই লক্ষ্যে 1929 সালে প্রাসাদটা তিনি বাড়াবার পরিকল্পনা করলেন। কাজ চলল 1943 সাল পর্যন্ত। পৃথিবীতে এত বড় রাজকীয় বাসস্থান আর নেই। এখানে 350-র ওপর ঘর রয়েছে এবং বিশাল এলাকা জুড়েই এটা রয়েছে। বড় অংশকে হোটেলে পরিণত করা হয়েছে, আর একটা অংশ এখনো পর্যন্ত রাজ পরিবারের মানুষজন থাকেন, আর বাকিটা পর্যটকদের জন্য খোলা রয়েছে। মিউজিয়াম, প্রধানত অয়েল পেন্টিং। বেশ খানিকটা সময় লাগবে। সময় কাটিয়ে এবার এগিয়ে চলুন গন্তব্যের দিকে। এবার চলুন যশবন্ত থান্ডার দিকে। যশবন্ত থান্ডা 1899 সালে মহারাজা সর্দার সিং বানান, তার পিতা দ্বিতীয় যশবন্ত সিং এর স্মৃতিতে। এটা আসলে রাজ পরিবারের শেষকৃত্য সম্পন্ন করবার জায়গা। এখান থেকে আপনি মেহরানগড় ফোর্টের একটা দারুণ ভিউ পাবেন। আর যশবন্ত থান্ডাটা দারুণ সুন্দর শ্বেত পাথরের তৈরি, শুভ্র এই পরিবেশে আপনি মোহিত হয়ে যাবেন। এবার আমাদের দ্রষ্টব্য স্থান হবে যোধপুরের প্রধান আকর্ষণ মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট 1459 সালে রাঠোর রাজা রাও যোধা বানান। 122 মিটার উঁচু পাহাড়ের উপর এই
কেল্লাটা অবস্থিত। 16টা জেনারেশন ধরে এই কেল্লা একটু একটু করে বানানো হয়েছে। কথিত আছে এই মেহেরানগড় ফোর্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করেন করণী মাতা। এখানে আপনি শীষ মহল দেখতে পাবেন, ফুল মহল দেখতে পাবেন, চামুন্ডা দেবীর মন্দির রয়েছে একটা বিরাট। কেল্লাতে প্রবেশ করবার জন্য টিকিট রয়েছে, আর রয়েছে 500 টাকা করে একজন গাইড, কারণ এত বড় ফোর্ট দেখবার জন্য গাইড ছাড়া সম্ভব না। আর ফোর্টে উঠবার সিঁড়ি রয়েছে, আপনি হেঁটে উঠতে পারেন, বেশ সময় লাগবে। তাই এখানে উঠবার জন্য লিফট রয়েছে। যদি মনে করেন তাড়াতাড়ি যাবেন এবং কষ্ট কম করবেন, তাহলে লিফট ব্যবহার করাই ভালো। বেশ সময় নিয়ে দেখুন মেহেরানগড় ফোর্ট। রাজস্থানের যতগুলি ফোর্ট রয়েছে তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ এই ফোর্টটি। এবার আপনাকে যেতে হবে শহরের একটু বাইরে, মান্দরি। আসলে এটা রাজ পরিবারের স্মৃতিসৌধ। রাওযোধা যোধপুর শহর প্রতিষ্ঠা করবার আগে এটাই ছিল মেওয়ারের বা যোধপুর রাজ্যের রাজধানী। এবার চলুন যোধপুর শহরের ভেতর দিয়ে একদম মাঝখানে তর্জুত কি ঝলরা দেখতে। আসলে এটা স্টেপ ওয়েল, মানে সিঁড়ির মতো কুয়ো, যেখানে একটা সময় যোধপুরের মানুষ, বিশেষত মহিলারা জল সংগ্রহ করত। যোধপুর ভ্রমণের শেষে পড়ন্ত বেলায় আপনি যাবেন ঘন্টাঘর দেখতে। এটাকে বলে যোধপুরের ল্যান্ডমার্ক। মহারাজা সর্দার সিং এই ঘন্টাঘরটা বানায়। একটা সময় যোধপুরের মানুষ এই ঘন্টা ঘরের ঘড়িকে দেখেই তাদের সময় নির্ধারণ করত। আপনার ভ্রমণের 6ষ্ঠ দিন সকালে যোধপুর থেকে বেরিয়ে বিকেল বেলা আপনি জয়পুরে এসে নামবেন। স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছু ভালো হোটেল রয়েছে, তার মধ্যে রাজস্থান ট্যুরিজমের হোটেলকে প্রথম বেছে নিতে পারেন আপনি, নাহলে অন্য কোনো হোটেল আপনি বেছে নিন। যদি বুকিং থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। 6ষ্ঠ দিন বিকেলবেলা সন্ধেবেলা আপনি এমনি সময় কাটান। 7ম দিন সকালবেলা একটা অটো ঠিক করুন বা গাড়ি। আপনি যাবেন জয়পুরের বিখ্যাত 3টে কেল্লাকে দেখতে। কথা বলে নিন, আপনি দেখবেন নাহারগড় ফোর্ট, তারপর জয়গড় ফোর্ট, তারপর অম্বর ফোর্ট বা অম্বর প্যালেস। এই সমস্ত ফোর্টগুলো ঘোরাতে এবং আপনার হোটেলে আবার ফিরিয়ে আনবার জন্য অটো ঠিক করুন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অটো ড্রাইভাররা কোনো না কোনোভাবে আপনাকে কোনো না কোনো জয়পুরি শাড়ির দোকানে নিয়ে যাবে, কারণ যদি আপনি কোনো ধরনের কেনাকাটা করেন তাহলে এই অটো ড্রাইভারেরা কিছু কমিশন পায়। আপনি এটা বুঝে নিয়ে যদি কিনতে ইচ্ছে করে কিনবেন, নচেত এটা এড়িয়ে চলবেন। প্রথমে যান নাহারগড় ফোর্ট। একেবারে পাহাড়ের ওপরে জয়পুরের উত্তরে এই নাহারগড় ফোর্ট। নাহারগড়ের ফোর্টের উপর থেকে আপনি দেখতে পারবেন সমস্ত জয়পুর শহরটা। 1734 সালে জয় সিং এই ফোর্টটা তৈরি করেন। তারপরে আবার 1864 সালে এটার কিছু বৃদ্ধি ঘটানো হয়। নাহারগড় ফোর্ট দেখে চলে আসুন জয়গড় ফোর্ট। দ্বিতীয় সোয়াই জয় সিং এই জয়গড় ফোর্টটি তৈরি করেন 1800 শতকের প্রথম দিকে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কামান, যার নাম জয়বান কামান। এটা একবারই চালনা করা হয়েছিল পরীক্ষামূলকভাবে। এই কামানে ব্যবহার করা হয় 100 কেজি গান পাউডার, আর গোলাটির ওজন হলো 50 কেজি। যে প্রায় 35 কিলোমিটার দূরে গিয়ে সেই গোলাটি পড়ে এবং সেখানে একটা
খাল তৈরি হয়ে যায়। এই পুরো কামানটির ওজন হলো 5000 কেজি। আপনারা এই জয়গড় ফোর্টের মধ্যে দেখতে পাবেন কিভাবে খরার সময় জল ব্যবহার করবার জন্য জলকে ধরে রাখা হতো। আর রয়েছে কিছু এলাকা যেখানে নাকি কথিত আছে প্রচুর সম্পত্তি, প্রচুর ধন দৌলত লুকোনো রয়েছে। সেটাকে খুঁজে পাবার জন্য ভারত সরকার একবার প্রচেষ্টা চালিয়েছিল। আসবেন আপনি আম্বার ফোর্ট। আম্বার ফোর্ট বা আম্বার প্যালেস হলো জয়পুরের প্রধান আকর্ষণ। রাজা মান সিং বানান 1592 সালে। তারপর এটা মির্জা রাজা জয় সিং এটাকে শেষ করেন। এই অম্বর প্যালেসে উঠতে আপনাকে সময় দিতে হবে। দুভাবে উঠতে পারেন আপনি, একটা হলো জিপ আর একটা হলো হাতি। হাতির পিঠে যদি উঠতে চান তার একটা আলাদা রোমাঞ্চ, কিন্তু আপনাকে সকালবেলা আসতে হবে এবং হাতি বুক করতে হবে উঠবার জন্য। নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, হাতির পিঠে কজন চাপতে পারবেন। তাই বেশ বড় লাইন পরে হাতির পিঠে চাপবার জন্য। এখানে প্রচুর জিপ রয়েছে। সেরকম কোনো একটা জিপে আপনি একদম ভেতরে যেতে পারেন আম্বার প্যালেসে। এখানে গিয়ে দেখতে পাবেন শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস এবং অনেকগুলি মহল। এই আম্বার ফোর্টটি রাজস্থানী এবং মুঘল আর্কিটেকচারের একটি সংমিশ্রণ। এখানে বেশ সময় কাটাতে পারেন। রাত্রিবেলা লাইট অ্যান্ড শো হয়, আপনি সেটা দেখেও ফিরে আসতে পারেন। আপনার ভ্রমণের 8ম দিন সকালবেলা আপনি আবার অটো ধরুন। এবার রুটের অটো। বলুন বড় চৌকা যাব। এখানে রয়েছে পরপর 3টে দ্রষ্টব্য স্থান। একটা সিটি প্যালেস, হাওয়া মহল, আর খানিকটা এগিয়ে গেলে জলমহল। মহারাজা জয় সিং 2 এই সিটি প্যালেসটা তৈরি করেন। এখানে বেশ কটা মহল রয়েছে, মুকবরা মহল, মহারানী মহল, এবং একটা অংশে এখনো পর্যন্ত রাজাদের পরিবার বাস করে। আর একটা অংশে রয়েছে রাজ পরিবারের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী দিয়ে মিউজিয়াম। আর কাছেই রয়েছে যন্তর মন্তর। যন্তর মন্তর থেকে আপনি দূরে দেখতে পাবেন নাহারগড় ফোর্টকে। যন্তর মন্তর রাজস্থানের যে বিজ্ঞান চর্চা তার কেন্দ্রে ছিল এই যন্তর মন্তর। এরপর আপনি চলে আসুন হাওয়া মহলে। হলো 93 সালে বানানো সোয়াই প্রতাপ সিং এর একটি প্রাসাদ। এটা এমন ভাবে বানানো হয়েছে যে জানলাগুলো দিয়ে এমন ভাবে আসবে হাওয়া যাতে পুরো 5 তলা এই প্রাসাদটি সম্পূর্ণ অর্থে ঠান্ডা থাকবে। একটু বিকেল যখন হয়ে আসবে আপনি আবার অটো ধরুন, সোজা চলে যান জলমহল। জলমহলের সামনে যে রাস্তা চলে গিয়েছে সেখানে দেখবেন শয়ে শয়ে মানুষ বসে রয়েছে। তারা সবাই আপনার মতো ট্যুরিস্ট তা নয়,
তারা জয়পুরের বাসিন্দা এই জলমহলের সামনে চলে আসেন, অপেক্ষা করেন পশ্চিম দিকে কখন সূর্য ডুবছে, আর সেই আলো, সেই লাল আভা এসে যখন জলমহলে পড়ে তখন এক অপরূপ দৃশ্য নেয়। এই জলমহল বানানো হয় 1699 খ্রিস্টাব্দে মানসাগর লেকের মধ্যে। আপনার ভ্রমণের 8ম দিন। আপনি জয়পুর থেকে ট্রেনে সকালবেলায় এসে নেমেছেন আজমির স্টেশনে। আজমির স্টেশনের কাছে বা একটু দূরেই বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, মোটামুটি ভালো এবং সস্তায়। হোটেলে চেক ইন করুন, আর হোটেল থেকেই পুষ্কর ঘুরবার জন্য গাড়ি নিয়ে নিন। খুব বেশি দূর নয়, পাহাড়ের ভেতর দিয়ে আপনি পৌঁছে যাবেন পুষ্করে সকালবেলায়। পুষ্করের যে লেক, সেখানে কিছুটা সময় কাটান। লেকের চারিদিকেই রয়েছে বিভিন্ন ধরনের মন্দির। পুষ্কর আসলে ব্রহ্ম মন্দিরের জন্যই বিখ্যাত। পৃথিবীতে কতিপয় যে ব্রহ্ম মন্দির রয়েছে তার মধ্যে এটি হলো একটি। আর এটা শুধুমাত্র হিন্দুদের ধর্মস্থান নয়, এটা শিখদেরও ধর্মস্থান। খানিকটা লেকের পাড়ে বসে থেকে ফিরে আসুন আজমিরে, কারণ বিকেল বেলায় আপনি যাবেন আজমির শরীফ। আজমির শরীফ বা খাজা মঈনুদ্দিন চিশতি দরগা হলো আজমিরের প্রধানতম আকর্ষণ। 13 শতকে সুফি মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন ইসলামের প্রচারে। তখন দিল্লির সম্রাট ইলতুৎমিশ। মঈনুদ্দিন চিশতি আজমিরে আসেন এবং তার জ্ঞানের ভান্ডার দিয়ে সমস্ত মানুষকে মোহিত করে দেন। তারপর থেকে এই দরগা সুন্নি মুসলিমদের এই ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মস্থান হয়ে উঠেছে। শুধুমাত্র মুসলিম মানুষজন নন, হিন্দুরা বা অন্য সম্প্রদায়ের মানুষও যান এখানে। এরপর এই আজমির শরীফ বা দরগার পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে আর একটি বিখ্যাত জায়গার দিকে, সেটা হলো আড়াই দিন কা ঝোপড়া। 1192 সালে কুতুবউদ্দিন আইবেক এইটি তৈরি করেন। এটা ইন্দো মুঘল আর্কিটেকচারের একটা দারুণ সুন্দর নিদর্শন। এখানে আপনি মুসলিম, হিন্দু এবং জৈন আর্কিটেকচারটা দারুণভাবে দেখতে পাবেন। একটা মিশ্রণ ঘটেছে এখানে। এই নাম আড়াই দিন কা ঝোপড়া কোথা থেকে এলো তা নিয়ে কিছু কথা প্রচলন আছে। তার মধ্যে একটি হলো যে 2.5 দিনের মধ্যে এটি বানানো হয়েছিল, কিন্তু ইতিহাস তেমনভাবে সেটা বলছে না। এটা 1192 সালে শুরু হলেও এর সমস্ত কাজ শেষ হতে বেশ সময় লাগে। শেষ হয় 1213 সালে। আসলে এখানে একটি ওরস হয়, মানে মেলা হয়, সেটার 2.5 দিন ধরে চলে। আর সেখান থেকেই সম্ভবত আড়াই দিন কা ঝোপড়া এই কথাটি এসছে। ঝোপড়া বলতে স্থান যেখানে সাধকেরা, মুসলিম সাধকেরা থাকতেন। এবার আপনার বাড়ি ফেরার পালা।